আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ে যে দ্রবণ চ্যাপ্টার আমরা পড়ালাম, সেই দ্রবণ চ্যাপ্টারের ওপর আমরা কিছু প্রশ্ন উত্তর বা কিছু সমস্যা এটা নিয়ে আলোচনা করব, কিছু অঙ্ক আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দ্রবণ চ্যাপ্টারে তোমাদের জেনারেল যে কোশ্চেন, মানে যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, যেমন প্রকৃত দ্রবণ, প্রলম্বন, তারপর কলয়েড দ্রবণ, এদের মধ্যে পার্থক্য, কার কণার সাইজ বেশি, ঠিক আছে, এরকম এমসিকিউ কোশ্চেন থাকতেই পারে। তাছাড়া তোমাদের কোশ্চেন যেমন ইমালশনের একটা উদাহরণ, ঠিক আছে, তারপর কিছু সত্য মিথ্যা দিতে পারে, যেহেতু যে কেরোসিন একটা অজলীয় দ্রাবক, ঠিক আছে, তো সত্য। ইমালশনের একটা উদাহরণ দুধ। তারপর প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে কার কণার আকার সব থেকে বড়, প্রলম্বনের কণার আকার সব থেকে বড়, ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে। আবার যেমন দ্রাব্যতার উপর প্রশ্ন থাকতে পারে, কোন লবণের দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ে, পটাশিয়াম নাইট্রেট, এরকম আরো উদাহরণ আছে, তোমরা বই অবশ্যই এগুলো দেখবে। কোন লবণের দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ে, তারপর আবার কমে যায়, সেটা হচ্ছে গ্লোবাল সল্ট Na2SO4 10H2O, ঠিক আছে। তা এইরকম কিছু প্রশ্ন উত্তর তোমাদের প্রত্যেকের বইয়ে, যে বইটা তোমাদের আছে সেই বইয়ে যেগুলো শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই করবে, এবং তার সঙ্গে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই করবে। আমি তোমাদের কিছু এই ভিডিওতে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আলোচনা করছি, ঠিক আছে, ভালো করে তোমরা দেখো। দেখো এখানে আমি একটা দ্রবণ চ্যাপ্টারে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি, সেটা দ্রাব্যতার উপর বেস করে। প্রশ্নটা কি আছে, 20 ডিগ্রি সি উষ্ণতায় 5 গ্রাম লবণ, যে কোনো লবণ, 10 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো, লবণটির ওই তাপমাত্রায় দ্রাব্যতা কত? দ্রাব্যতা বের করতে বলেছি। 5 গ্রাম লবণ আছে, 10 গ্রাম জল আছে, তো বুঝতেই পারছো 5 গ্রাম লবণ 10 গ্রাম জল, এখানে দ্রাবক কোনটা? অবশ্যই জল, পরিমাণে বেশি আছে, আর লবণটা 5 গ্রাম, এটা দ্রাবক। তাহলে আমরা আগে দ্রাব্যতার সংজ্ঞায় কি বলেছি, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা, তাই না? সেই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা হচ্ছে সেই পরিমাণটা। তাহলে 100 গ্রাম দ্রাবকে, তাহলে তোমাকে সবসময় দ্রাব্যতা, কোনো একটা লবণের দ্রাব্যতা বের করতে গেলে তোমাকে 100 গ্রামে অবশ্যই বের করতে হবে, ঠিক আছে। কারণ 100 গ্রাম দ্রাবকে সেটা কত, এখানে 100 গ্রাম দ্রাবক, এখানে দ্রাবক কোনটা? জল, তাহলে 100 গ্রাম জলে কত পরিমাণ আছে আমরা সেটাই বের করব। তাহলে এইটা যদি আমরা উত্তর করতে চাই, তাহলে এটা উত্তর করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে খুব সিম্পল, আমরা ঐকিক নিয়মে যদি এটা করি, যে 10 গ্রাম জলে লবণ কত আছে? লবণ আছে কত গ্রাম? 5 গ্রাম। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? এটা হচ্ছে 20 ডিগ্রি, তুমি এটা সামনে লিখতেই পারো, 20 ডিগ্রি সি উষ্ণতায়, ঠিক আছে, এই কথাটা এখানে প্রথমে লিখে নিতে পারো। তাহলে 1 গ্রাম জলে লবণ আছে 5/10 গ্রাম, তাহলে অতএব কত গ্রাম জল করবে এবার? 100 গ্রাম, কারণ দ্রাব্যতা বের করতে গেলে তোমাকে 100 গ্রাম দ্রাবকেই বের করতে হবে। তাহলে 100 গ্রাম জলে 5/10 গুণিত 100, তাহলে কত হলো এটা? 50 গ্রাম। তাহলে 100 গ্রাম জলে 50 গ্রাম লবণ থাকবে। যদি 5 গ্রাম লবণ থাকে 10 গ্রাম জলে, তাহলে ওই 100 গ্রাম জলে সেটা 50 গ্রাম থাকে, মানে 100 গ্রাম জলে যদি 50 গ্রাম থাকে, তাহলে তবে সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। সম্পৃক্ত দ্রবণ তো 5 গ্রাম লবণ 10 গ্রাম জলের মধ্যে থাকলে সম্পৃক্ত হয়, কিন্তু আমাকে দ্রাব্যতা বের করতে বলেছে, আমাকে 100 গ্রাম জলে কত আছে সেটা বের করতে হবে। তাহলে 100 গ্রাম জলে লবণ থাকবে কত? 50। তাহলে অতএব লবণটির দ্রাব্যতা কত? অতএব লবণটির দ্রাব্যতা সমান 50। দ্রাব্যতার কোনো একক হয় না, দ্রাব্যতার কোনো একক হয় না, ঠিক আছে। তাহলে 100 গ্রাম জলে 50 গ্রাম লবণ আছে, মানে লবণটির দ্রাব্যতা হবে 50। তাহলে তোমাকে যখনই দ্রাব্যতার কথা, দ্রাব্যতা বের করতে বলে, তোমাকে তাহলে 100 গ্রাম দ্রাবকে সেই সংখ্যাটাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম, ওকে। এবার দেখো দ্বিতীয় একটা প্রশ্ন আমি দিয়েছি এখানে, এটা একটা অঙ্ক। 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি পদার্থের জলের দ্রাব্যতা 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি পদার্থের জলের দ্রাব্যতা 30
ওই উষ্ণতায় ওই পদার্থের 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণ পদার্থের প্রয়োজন হবে। তাহলে প্রথমে ওই পদার্থটা দ্রাব্যতা বলে দিয়েছে জলে, মানে জলটা দ্রাবক, দ্রাব্যতা বলে দিয়েছে 30। তাহলে আমি যদি 30 ডিগ্রিতে 390 গ্রামের একটা টোটাল দ্রবণ তৈরি করতে চাই, 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমার এই পদার্থটা কতটা লাগবে। এটা হচ্ছে প্রশ্নটা। ভালো করে তোমরা প্রশ্নটা এটা দেখে খাতায় লেখো, প্রশ্নটা বারবার পড়ো, দেখো ঠিক বুঝতে পারবে। পদার্থের জলের দ্রাব্যতা কত লেখা আছে? জলের দ্রাব্যতা লেখা আছে 30। পদার্থটা জলের দ্রাব্যতা 30। তাহলে 30 যদি লেখা থাকে তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি? আমরা এটা উত্তর লেখার সময় লিখতে পারি যে 30 ডিগ্রি সি উষ্ণতায় পদার্থটির জলে দ্রাব্যতা কত বলেছি আমি? 30। এটার মানে কি? অর্থাৎ এটা কি? এটার মানে, তার মানে 100 গ্রাম জলে কত গ্রাম পদার্থটা আছে? 30 গ্রাম পদার্থটি 100 গ্রাম জলে, 30 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জলে, তাহলে নিশ্চয়ই 30 গ্রাম পদার্থটি দ্রবীভূত হয়ে কি দ্রবণ তৈরি করেছে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাই না? তাহলে দ্রাব্যতা 30। দ্রাব্যতার সংজ্ঞাটা কি? যে 100 গ্রাম দ্রাবকে, এখানে দ্রাবক কোনটা? জল। তাহলে নিশ্চয়ই দ্রাব্যতা যখন 30 বলেছে তার মানে 100 গ্রাম জলে 30 গ্রাম পদার্থটি দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। পদার্থটা 30 গ্রাম দ্রবীভূত হয়েছে। আচ্ছা, তাহলে সম্পৃক্ত দ্রবণ, তাহলে 100 গ্রাম জলের মধ্যে যদি 30 গ্রাম মেশানো থাকে তাহলে দ্রবণটার পরিমাণ কত হবে? কারণ দ্রবণ সমান কি? দ্রবণ সমান হচ্ছে আমরা জানি দ্রাবক প্লাস দ্রাবক, তাহলে সম্পৃক্ত দ্রবণের মোট পরিমাণ কত? 100 গ্রাম জল প্লাস 30 গ্রাম হচ্ছে পদার্থটা, দ্রাবক প্লাস দ্রাবক, তাহলে মোট কত হলো? 130 গ্রাম। তাহলে যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি হয় তাতে তার সেই সম্পৃক্ত দ্রবণটা তৈরি হলে 130 গ্রাম ওজন হবে, তাই তো? তাহলে 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে কত গ্রাম ওই পদার্থটা আছে? দ্রাবকটা কত আছে? 30। তাহলে তোমাকে কি করতে বলেছে? 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তুমি যদি প্রস্তুত করতে চাও তাহলে পদার্থটা কত লাগবে। তাহলে আমার এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, কারণ এই দ্রবণটা তো সম্পৃক্ত দ্রবণ, আমি এখান থেকে এবার কি লিখতে পারবো? যে 100, অতএব এই 30 ডিগ্রি সি উষ্ণতায় 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বা সম্পৃক্ত দ্রবণে পদার্থটির পরিমাণ সমান কত? পদার্থটির পরিমাণ হচ্ছে তোমার 30 গ্রাম। 130 গ্রাম যেটা আছে তার মধ্যে কত আছে? পদার্থটা 30। তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হবে 30/130 গ্রাম। 1 গ্রামে এটা কম হবে, তাহলে কত গ্রাম চেয়েছে? 390 গ্রাম। তাহলে 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে পদার্থটা কত লাগবে? 30/130 গুণিত 390। দেখো 0 0 কাটলাম, 13 3 13 39 সমান কত গ্রাম হলো? 90 গ্রাম। ঠিক আছে? তাহলে পদার্থটি কত পরিমাণ লাগছে? পদার্থটি 90 গ্রাম লাগছে। তাহলে সম্পৃক্ত দ্রবণ 390 গ্রাম যদি তৈরি করতে চায় তাহলে 90 গ্রাম তার মধ্যে পদার্থটি থাকবে। তাহলে অতএব তোমাকে শেষে লিখে নিতে হবে যে পদার্থটি 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে 90 গ্রাম পদার্থের প্রয়োজন হবে। এটা কিন্তু শেষে তোমাকে উত্তরে লিখে নিতে হবে। তাহলে 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 90 গ্রাম হচ্ছে পদার্থ। তাহলে জলটা কত? জলে যেহেতু করছি এটা, জলটা কত? তাহলে 300 গ্রাম, তাই তো? 390 টোটাল দ্রবণ সম্পৃক্ত, তার মধ্যে 90 গ্রাম যদি পদার্থ হয় তাহলে বাকি 300টা হচ্ছে জল। ঠিক আছে? আমাকে যেটা চেয়েছে, আমাকে বলেছে 390 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমার কতটা পদার্থ থাকবে? 90 গ্রাম। ঠিক আছে? এই অঙ্কটা একটু ঘুরিয়ে, কিন্তু অঙ্কটা তোমরা একটু বুঝে নিলে নিশ্চয়ই করতে পারবে। এরকম ঘুরিয়ে অঙ্ক থাকবে বইয়ের মধ্যে, অবশ্যই করার চেষ্টা করবে। ওকে? এইবার দেখো অঙ্কের ধরনটা একটু অন্যরকম। এবার আমরা একটু আগে দুটো আমরা অঙ্ক করলাম যেখানে দ্রাব্যতা নিয়ে আমরা প্রশ্নটা করছিলাম। ঠিক আছে? এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাত্রা, দ্রবণের মাত্রা। তোমাদের যে দ্রবণের মধ্যে, দ্রবণের এই টোটাল
সিলেবাসটি চ্যাপ্টারটার মধ্যে তোমাদের দ্রবণের মাত্রা নির্ণয় করার বা গাঢ়ত্ব নির্ণয় করার যে তিনটে পদ্ধতি, একটা শতকরা মাত্রা শতাংশ হিসেবে, একটা গ্রাম পার লিটার, আর একটা হচ্ছে মোল পার লিটার। তো এই একটা অঙ্ক দিয়েছি যেটা তোমাকে গাঢ়ত্ব নির্ণয় করতে হবে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার বা গ্রাম লিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে, এটাই গ্রাম পার লিটার। দেখো অঙ্কটা আমি কি দিয়েছি, 6 লিটার এল লিটার, 6 লিটার NaOH দ্রবণে, মানে টোটাল দ্রবণটা NaOH এর দ্রবণ, টোটাল দ্রবণ হচ্ছে 6 লিটার, তার মধ্যে 48 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণটি গ্রাম পার লিটারে এককে গাঢ়ত্ব নির্ণয় করো। খুব সহজ, গ্রাম পার লিটারে একক গাঢ়ত্ব নির্ণয় করার যে নিয়মটা সেটা কি বলেছিলাম তোমাদের, বলেছিলাম গ্রাম পার লিটারে যখন বলবে তার মানে 1 লিটারে কত গ্রাম আছে সেটাই বের করতে হবে তোমাকে, 1 লিটারে কত গ্রাম। তাহলে এখানে তোমাকে তো পুরো একটা খুব সুন্দর সহজ ভাবে বলেই দিয়েছে 6 লিটারের মধ্যে কত গ্রাম আছে NaOH, 48 গ্রাম, তাহলে 1 লিটারের মধ্যে কত আছে, সিম্পল অঙ্ক। তাহলে উত্তরটা কি হবে, তাহলে আমরা কি লিখবো যে 6 লিটার NaOH দ্রবণে NaOH দ্রবীভূত আছে কত গ্রাম, 48 গ্রাম, বা তুমি লিখতে পারো 6 লিটার NaOH দ্রবণে 48 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে 1 লিটার NaOH দ্রবণে NaOH দ্রবীভূত আছে, এরকম কমা দিয়ে দাও 2, তাহলে 48/6 এত গ্রাম, তাহলে কেটে কত হচ্ছে 6 8 48, তার মানে 8 গ্রাম। তাহলে 1 লিটারে কত গ্রাম আছে, 8 গ্রাম, তাহলে গাঢ়ত্ব কত, তাহলে অতএব দ্রবণটির গাঢ়ত্ব সমান 8 গ্রাম পার লিটার, ঠিক আছে, পার লিটার, এটাকেই তোমাকে লিখতে বলছে 8 গ্রাম লিটার টু দি পাওয়ার -1। পার লিটার মানে কি, এই যে পার লিটার লিখলাম আমি এটাকে এইভাবে লিখতে পারি, গ্রাম পার লিটার মানে বাই লিটার, এটাকে আমি লিটার টু দি পাওয়ার -1 করে দিচ্ছি, ঠিক আছে, গ্রাম লিটার টু দি পাওয়ার -1। তাহলে 8 গ্রাম বাই লিটার, যেটাকে আমরা লিখছি 8 গ্রাম লিটার টু দি পাওয়ার -1। তাহলে 1 লিটারে কত গ্রাম সেটাই তোমাকে এখানে বের করতে বলেছে, তার মানে এটাই এককটা হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, এবার দেখো আরেকটা ওই শক্তিমাত্রা বা দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করার যে আরেকটা পদ্ধতি আছে মোল পার লিটার, তার উপর বেস করে আমি একটা অঙ্ক দিয়েছি। মোল পার লিটার, মোল লিটার টু দি পাওয়ার - এককে দ্রবণের গাঢ়ত্ব তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। অঙ্কটা আগে ভালো করে দেখে নিই, কি লেখা আছে, 2 লিটার আয়তনের একটি দ্রবণে 30 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। 2 লিটার আয়তনের একটি দ্রবণে 30 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, মোল লিটার টু দি পাওয়ার -1 এককে দ্রবণটির শক্তিমাত্রা কত বা দ্রবণটির গাঢ়ত্ব কত, মোল পার লিটারে। এই দেখো আগেরটা দেখো কি বললাম আমরা, গ্রাম পার লিটারে, মানে 1 লিটারে কত গ্রাম, সেটা ঠিক ছিল গ্রাম পার লিটার, কিন্তু এখন বলেছে মোল পার লিটার, তার মানে 1 লিটারে কত মোল, তাহলে কত মোল, তাহলে 1 লিটারে কত মোল পদার্থ আছে, এই কত মোল পদার্থ বলতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে সেই পদার্থের আমাকে আণবিক ভর বের করতে হবে। আমরা যদি সেই পদার্থের আণবিক ভর বের করে দিতে পারি, তাহলে যত আণবিক ভর বেরোবে সেটা মানে 1 মোল, ঠিক আছে। ধরো যদি কোন পদার্থের আণবিক ভর 100 বেরোয়, তাহলে বলবো তার 100 গ্রাম মানে 1 মোল, কথাটা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে গ্লুকোজের ক্ষেত্রে আমাকে এখানে যে পদার্থটা দিয়েছে সেই পদার্থটার নাম কি, গ্লুকোজ, 30 গ্রাম গ্লুকোজ আছে, দ্রবণটা হচ্ছে 2 লিটার, তাহলে আমাকে সেটাকে 1 লিটারে করতে হবে কারণ পার লিটারে বের করতে বলেছে। তাহলে গ্লুকোজ আছে 30 গ্রাম, কি আছে, গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি, গ্লুকোজের সংকেত তোমরা সবাই জানো, গ্লুকোজের সংকেত, গ্লুকোজের সংকেত কি, সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এর আণবিক ভর কত, তাহলে আণবিক ভর সমান, আচ্ছা কার আণবিক ভর, গ্লুকোজের, ঠিক আছে, গ্লুকোজের আণবিক ভর সমান কত হবে, কার্বন কত 12, কতগুলো আছে কার্বন, কটা পরমাণু 6টা, ওকে, প্লাস হাইড্রোজেনের কত 1, কতগুলো আছে হাইড্রোজেন 12টা, প্লাস অক্সিজেনের কত 16, কটা আছে 6। তাহলে আমরা যদি এগুলো সবগুলোকে যোগ করি, দেখো 6 12 72 প্লাস 12 আর 6 16 96, এইটাকে পুরোটাকে যোগ করলে দেখো আসবে 180। তাহলে আণবিক ভর কত বেরোলো গ্লুকোজে, আণবিক ভর বেরোলো 180।
তাহলে এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভরের কোনো একক হয় না। তাহলে আমরা যদি গ্রাম আণবিক ভর বলি তখন বলবো 180 গ্রাম। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারি যে অতএব 180 গ্রাম, গ্রাম আণবিক ভর হিসেবে লিখছি, গ্লুকোজ সমান কত মোল গ্লুকোজ? 1 মোল। কারণ আমি একটু আগেই বললাম যে যত আণবিক ভর বেরোবে সেটা মানে হচ্ছে তার মোল সংখ্যা, মানে 1 মোল। 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভরের পরিমাণটা। তাহলে 180 গ্রাম মানে হচ্ছে তাহলে 1 মোল গ্লুকোজ। তাহলে কত গ্রাম গ্লুকোজ দিয়েছে তোমাকে? 30 গ্রাম। তাহলে 1 গ্রাম গ্লুকোজ সমান হচ্ছে 1/180 মোল গ্লুকোজ। তাহলে 30 গ্রাম গ্লুকোজ সমান কত বেরোবে? 30 গণিত 1/180। ঠিক আছে, তাহলে 1/180 যদি এটা করি আমরা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 0 3 3 6 18। তাহলে 1/6 মোল গ্লুকোজ। কোনো অসুবিধা নেই, তোমাদেরকে যতটা পরিমাণ দেবে তুমি সেইভাবে সঠিকভাবে করবে। তাহলে 180 গ্রাম মানে যদি 1 মোল হয়, তাহলে 30 গ্রাম মানে 1/6 মোল হবে। ঠিক আছে, এবার তাহলে 30 গ্রাম যে গ্লুকোজ, এটা কত লিটার দ্রবণের মধ্যে আছে? 2 লিটার আয়তনের একটা দ্রবণে। তাহলে 2 লিটার আয়তনে কত মোল গ্লুকোজ আছে? 1/6 মোল। তাহলে 1 লিটারে কত আছে? ঠিক আছে, তাহলে আমরা এবার ওইটাকে ক্যালকুলেট করব। আমরা এখানটা যদি তোমাদের হয়ে যায়, এখানটা হয়ে গেছে, আমি তাহলে এখানটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা 1/6 মোল গ্লুকোজ পেয়েছি। তাহলে 1/6 যদি পাই আমরা গ্লুকোজ, তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে অতএব 2 লিটার আয়তনের দ্রবণে গ্লুকোজ আছে কত মোল? 1/6 মোল। তাহলে 1 লিটার আয়তনের দ্রবণে গ্লুকোজ আছে, নিশ্চয়ই এর থেকে আরো কম হবে, মানে 1/6/2, তার মানে কত হয়ে গেল? 1/12 মোল। ঠিক আছে, এবার তুমি এটাকে দশমিক করে দিতে পারো। যদি তুমি দশমিক করো, তাহলে দশমিক করলে কি আসবে? এটা দশমিক করলে দেখবে এটা হবে 0.08 এরকম। ঠিক আছে, 8 3 এরকম। তাহলে আমরা যদি এটা রাখতে চাই তা রাখা যাবে। তাহলে অতএব দ্রবণটির শক্তি মাত্রা সমান কত লিখবো? 1/12 মোল পার লিটার। ঠিক আছে, আমরা এটাকে যেমন প্রশ্ন দিয়েছে মোল লিটার, তাহলে এটা কি লিখবো? মোল লিটার টু দি পাওয়ার -1। তাহলে 1/12 মোল লিটার টু দি পাওয়ার -1। এবার তুমি এটাকে দশমিক করে দিতে পারো। দশমিক করলে আসবে 0.083 মোল পার লিটার। তুমি এটাও রাখতে পারো, অসুবিধার কিছু নেই তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা একটা মোল পার লিটারে দেখালাম। আমরা মোল পার লিটারের আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দিয়েছি। একটি দ্রবণের শক্তিমাত্রা 40 মোল পার লিটার, 40 মোল লিটার টু দি পাওয়ার -1, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রবণটির 250 মিলিলিটার এ কত মোল দ্রবীভূত রয়েছে? শক্তিমাত্রা বলে দিয়েছে 40 মোল পার লিটার, মানে 1 লিটারে 40 মোল আছে। তাহলে 250 মিলিলিটারে কত মোল আছে? ভালো করে প্রশ্নটা করো। 40 মোল পার লিটার মানে 1 লিটারে 40 মোল দ্রাব আছে, তাহলে 250 মিলিলিটারে কত মোল দ্রবীভূত রয়েছে? বুঝতে পারছো? অঙ্কটা ভালো করে লেখো, দেখো নিজেই পারবে করতে। উত্তরটা তাহলে আমরা কি করে করব? আমরা দেখো দ্রবণের শক্তি মাত্রা কত বলেছে? দ্রবণের শক্তি মাত্রা 40 মোল লিটার টু দি পাওয়ার -1 মানে পার লিটার, অর্থাৎ 25 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার দ্রবণে দ্রাব আছে কত? 40 মোল। তাহলে 1 মিলিলিটার দ্রবণে দ্রাব আছে 40/1000 মোল। তাহলে কত মিলিলিটার চেয়েছে তোমার? 250 মিলিলিটার। তাহলে 250 মিলিলিটারে কত থাকবে? 40/1000 গণিত 250। এই 0 0 কাটলাম, 25 4 25 সঙ্গে 100।
4×10 = 40, তাহলে 10 মোল। তাহলে অতএব দ্রবণটির 250 মিলিলিটারে কত মোল দ্রবীভূত আছে? 10 মোল। তাহলে এই অঙ্কটা করার পর শেষে তোমাকে লিখে নিতে হবে যে অতএব দ্রবণটির 250 মিলিলিটারে 10 মোল দ্রবীভূত রয়েছে, এটা শেষে কিন্তু লিখে নেবে। ঠিক আছে, খুব সহজ। 1 লিটার মানে 1000 মিলিলিটারে আছে 40, 250 মিলিলিটারে কত আছে। তো এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে একটু অঙ্ক থাকে, পরীক্ষার সময়ও থাকবে। তো এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে এখানে একটা অঙ্ক, এর মধ্যে একটা অঙ্ক আমি দিচ্ছি, তোমরা এই অঙ্কটা আমার সঙ্গে তাড়াতাড়ি লিখে নাও। এটা তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। বাড়িতে প্র্যাকটিস করে যদি মনে হয় তুমি একটু কমেন্ট বক্সে তোমার উত্তরটা তুমি দিতে পারো। প্রশ্নটা হচ্ছে 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 40। 30 ডিগ্রি সি উষ্ণতায়, এটা হোম টাস্ক দিলাম, 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 40, দ্রাব্যতা 40। ঠিক আছে, 30 গ্রাম ওই লবণটির 30 গ্রাম ওই লবণটির, মানে ওই লবণটি যদি তুমি 30 গ্রাম নাও, ওই লবণটির মধ্যে কত পরিমাণ, লবণটির মধ্যে কত পরিমাণ জল, কত পরিমাণ জল মেশালে দ্রবণটির পরিমাণ, দ্রবণটির পরিমাণ ওজন কত হবে, ওজন কত হবে নির্ণয় করো। এই একটা প্রশ্ন তোমাদেরকে দিলাম। 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 40। 30 গ্রাম ওই লবণটির মধ্যে কত পরিমাণ জল মেশালে দ্রবণটির পরিমাণ ওজন কত হবে, মানে দ্রবণটার টোটাল ওজন কত হবে যদি 30 গ্রাম ওই লবণটা মেশাও, কত পরিমাণ জলের মধ্যে, মানে পরিমাণ জলটা তোমাকে বের করতে হবে। দ্রাব্যতা তোমাকে বলে দিয়েছে, তাহলে দ্রাব্যতা যদি তোমাকে বলে দেয়, তাহলে দ্রাব্যতা থেকে তুমি কি করতে পারবে, ওখানে দ্রাবকটা কত সেটা তুমি এখানে বের করে নিয়ে তুমি এই 30 গ্রাম লবণটির মধ্যে কত পরিমাণ জল, এই পরিমাণটা তোমাকে বের করতে হবে। তা এটা আমি আর কিছু বলবো না, এটাকে হোম টাস্ক দিলাম, একটুকু ভেবে চিন্তে অবশ্যই করবে। উত্তর কত হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো, আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।